আপনি একটু বলবেন? মোহাম্মদ শাহিদ হোসেন। শাহিদ হোসেন, ডাক নাম কি? সানি। সানি নামে ডাকে। আমরা হ্যালো উইথ 920 সাধারণত একটা প্যাটার্ন মেইনটেইন করি। আজকে যেভাবে জীবনের গল্পটা এখানে প্রচারিত হবে, সেই জীবনের গল্পের কোন একটা পার্টি গিয়ে হয়তো আপনাকে অনেকে চিনলেও চিনে ফেলতে পারে এবং চিনবে, ইনফ্যাক্ট চিনবে, কিন্তু আমরা আপনাকে অচেনা হিসেবে এখানে উপস্থাপন করছি। এবং ঠিক যেভাবে প্রত্যেকটা মানুষ এসে তার জীবনের গল্প এখানে বলে, আমরা প্রত্যেকটা মানুষকেই সমান দরে মাপতে চাই। সেভাবে আপনিও শুরু করুন শৈশব থেকে। আগে বলুন আপনি বেসিক কিছু জিনিস, যেমন আপনি কোথায় বড় হয়েছেন, বর্তমানে এজ কত, কোথায় পড়াশোনা করছেন, এগুলো। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি okay. দিনাজপুরেই বড় হয়েছি, পড়াশোনাও ওখানেই করেছি। এজ 25 এজ সানি দিনাজপুরে বড় হয়েছে এবং দিনাজপুরেই পড়াশোনা করেছে। আপনি বর্তমানে থাকছেন কোথায়? উত্তরায়। উত্তরাতে থাকছেন। সানির জীবনের গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি এবং 25 এজ যাদের, তাদের জন্য আজকের এই জীবনের গল্পটি অনেক অনেক বেশি অনুপ্রেরণার এবং অনুকরণীয় হবে। ওকে, শুরু করুন। কোথা থেকে শুরু করবেন? একদম শৈশব থেকে শুরু করি। আমার শৈশব কেটেছে দিনাজপুরেই। আমি লেখাপড়া করেছি সেন্ট ফিলিপস হাই স্কুলে। অবশ্যই একটু বড় হয়েই আমি স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা। আমার যখন 6 বছর বয়স তখন আমি ভর্তি হয়েছি। আচ্ছা, অনেকেই হয় অবশ্যই এখনকার সিস্টেমে, এখন 6-7 বছর হয়ে যায়। আমাদের বাসা ওই দিনাজপুরে পুলহাট। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 1 ভাই 2 বোন। 2 বোন। বাবা কি করতো? ব্যবসা করতো ওই সময়, এখনো। আচ্ছা আচ্ছা। তো যখন আমি এটা মানে স্কুলে যখন ভর্তি হলাম, তো আমি আসলে খুব একটা যে খারাপ স্টুডেন্ট তা ছিলাম না, খুব ভালো একটা স্টুডেন্টই ছিলাম আমি। তো আমি শুরু করি আমার লাইফটা আসলে ক্লাস 6 থেকে। জি। ক্লাস 6 এ যেটা হলো যে আমার শারীরিক অসুস্থতার কারণে একবার ড্রপ দিতে হয়েছে আমাকে। কি সমস্যা হয়েছিল? আমার টিউমার হয়েছিল একটা। আচ্ছা আচ্ছা। তো পরে আমি আবারও ক্লাস 6 এ ভর্তি হলাম পরের বছর। তখন থেকে আবার লেখাপড়া শুরু করলাম। 1 বছর আবার ড্রপ গেল আমার লাইফের। পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার লাইফে বন্ধু বান্ধব বলতে সেরকম কিছুই ছিল না। আমার বন্ধু বলতে ছিল হচ্ছে বয়স্ক মানুষরা, আর হচ্ছে সব ছোট বাচ্চারা। আমি মানে এদের সাথেই চলাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম। কেন, মানে বয়স্ক মানুষদের সাথে কেন? আমার ভালো লাগতো আসলে বন্ধু বান্ধব যে কোথাও গিয়ে যে একসঙ্গে ওই সময় গিয়ে আড্ডা দিব, এই জিনিসটা আমার ছিল না বা আমার মধ্যে কাজ করেনি ওই সময়। আমি আড্ডা দিতাম, যে দেখা গেলো আমার এলাকার কয়েকজন ছিল বৃদ্ধ যারা ছিল, তাদের সাথে গিয়ে আড্ডা দিতাম সারাদিন। দেখা গেলো যে আমি যখনই সময় পাই ওখানে গিয়ে দাদা গল্প বলেন, এইরকম আড্ডা দিতাম। বাচ্চা কাচ্চারা ছিল এরকম। যাই হোক, ক্লাস 8 এ আমি যখন উঠি, ক্লাস 8 এ সেম আরেকটা প্রবলেম হলো। ওখানেও দেখি শারীরিক আরেকটা প্রবলেমের কারণে আমি ক্লাস 8 মিড টার্ম, যেটা মিড টার্মটা দিতে পারলাম না। মিড টার্মটা দিতে না পারার কারণে আমার যেটা হলো যে মানে মার্কস, আমাদের স্কুলের সিস্টেম ছিল 3টা পরীক্ষা মিলে টোটাল তুলতে হবে এরকম, যে এক একটা পরীক্ষায় 50-এর উপরে তুলতে হবে। হ্যাঁ, তাহলেই গিয়ে আমি ক্লাস 8 এর পরে গিয়ে ক্লাস 9 এ উঠতে পারবো। হ্যাঁ, 9 এ উঠে ওই পাবো আর কি, সায়েন্স পাবো। ও আচ্ছা। হ্যাঁ, মানে এক নির্দিষ্ট মার্কস লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আমার যেটা হয়েছে, আমি একটা সাবজেক্টে 50-এর নিচে মার্কস পেয়েছি, যার কারণে 3 মার্ক কম, মানে 47 পেয়েছি। সো আমাকে পরে স্যার বলছে যে সায়েন্স দিবে না। অনেক চেষ্টা করলাম সায়েন্স নেওয়ার জন্য, আব্বু গেল, আরো বেশ কয়েকজন লোক গেল ওখানে, স্যারের সাথে কথা বললো, বাট স্যার বলল যে না, সায়েন্স দেওয়া সম্ভব না এই 3 মার্কসের জন্য। হ্যাঁ, ওকে। তো অন্যান্য কারণ, এমনিতে আপনার আগ্রহ ছিল সায়েন্স নিয়ে পড়াশোনা? জি জি। ওকে। হ্যাঁ, পরে আমি করলাম যে 3 মাস ক্লাস করলাম, আর্টসে ক্লাস করলাম 3 মাস। 3 মাস ক্লাস করার পরে আমার মোটেও ভালো লাগছে না, কারণ আমার ইচ্ছাই ছিল আমি সায়েন্সে করবো। হ্যাঁ, সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে ওইভাবে করেই আমি স্বপ্ন দেখছি। তো পরে যেটা হলো, আমি আব্বুকে বললাম আর আমি পড়বো না, আর্টসে পড়বো না। তো বাসায় যেটা বললো যে ঠিক আছে। আমি বললাম বাসায় যে অন্য স্কুলে তাহলে আমি যাব। তো অন্য আরেকটা স্কুলে ভর্তি হলাম। তো ওখানকার যে এনভায়রনমেন্ট, এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। পরে আমি ওখান থেকেও ড্রপ দিলাম। আচ্ছা। ওখান থেকে আমি চলে গেলাম আরেকটা স্কুলে, দিনাজপুর হাই স্কুল। ওখানে গিয়ে আমি ক্লাস 9 এ ভর্তি হলাম। এর মাঝে আরেকটা ঘটনা আছে যে আমার এই সবের মধ্যেও আরেকটা বিষয় চলে আসছিল, যে আমার একটা ইনভেনশনের বিষয় চলে আসছে এখানে। এটা আমি অনেক আগের কথাই বলছি, যে হয়েছে ওই যে আমাদের বাসায় ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। পিডিবি থেকে এই সময়টাতে এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে। কেটে দেওয়ার পর কারণে যেটা হয়েছে যে বাসায় বেশ কয়েক মাস ইলেকট্রিসিটি নেই। সো আমি এখন হঠাৎ যে কোনো একটা ঘটনাক্রমে আমার মনে হলো যে আমি তো আমার বাসার ইলেকট্রিসিটি যেটা
এটা তো অল্টারনেটিভ কোন সোর্সের মাধ্যমে চেঞ্জ করতে পারি, মানে এটা আপনার নিজে থেকেই মনে হয়েছে? করতে পারি। মানে এটা কি আপনার নিজে থেকেই মনে হলো নাকি এই ধরনের কাজকর্ম আপনি করতেন? থাকে না যে ছোটবেলায় একসময় দেখা গেল যে আমি রেডিওটা খুলে ঠুলে ফেললাম, হ্যাঁ। খুলে টুকটাক ছেলে মেয়েদের যেটা হয় যে একটা প্রচুর জানার একটা আগ্রহ থাকে, সেই সব জিনিসপত্র করতেন নাকি ইলেকট্রিসিটির এই ঘটনা ঘটার পরে আপনার মধ্যে এই না, ধরনের? এটা আসলে ছোট থেকে আমি এইগুলো নিয়ে অনেক কাজ করেছি। আমি আচ্ছা, ছোট আচ্ছা। থেকে দেখা গেল যে আব্বু খেলনা এনে দিয়েছে, খেলনা ভেঙে ফেলছি, খুলেই মানে 2-3 দিন পরে খেলনা খুলে মানে এর মধ্যে ভিতরে কি আছে এটা এটা আমার দেখতে হবে, হ্যাঁ। এরকম করতাম। ওকে। তো এর মাঝে যখন ইলেকট্রিসিটিটা কেটে দিল, তো আমার এক ফ্রেন্ডের একদিন এরকম হলো যে আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে একটা সিনেমা দেখলাম, ওখানে ওই সিনেমা থেকে একটা চার্ম পেলাম আমি নিজেই। ওখানেও ইলেকট্রিসিটির একটা ডেভেলপের একটা সিন দেখায়। এটা কি ক্লাস 9-এ থাকা অবস্থাতে? হ্যাঁ। ওকে। তো যখন এটা আমার এই মাথায় আসলো যে না, আমার বাসায় যে ইলেকট্রিসিটি যেটা নেই, এটাতে আমিও সলিউশন করতে পারি অল্টারনেটিভ কোন সোর্সের মাধ্যমে। তো এটা নিয়ে আমি তো ওই সময় থেকে একটা কাজ শুরু করি। আপনি সিনেমার কথা বলছিলেন, সিনেমার মানে কি সিনেমা দেখেছিলেন আপনি সেখানে? এটা দেখেছিলাম স্বদেশ। স্বদেশ ছবিটা শাহরুখ খানের? হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ। হ্যাঁ, দেখার পর ওখানেও বোধহয় এরকম একটা প্রবলেম সলভের একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেখায়, হ্যাঁ, যে হ্যাঁ। পাহাড়ের ঝর্ণাকে ব্যবহার করে সেখানে ওখানে ইলেকট্রিসিটি নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা দেখার পরে আমি তো নিজেই আনন্দে আসলাম, ইন্সপায়ার হয়ে যান। হ্যাঁ। এবং আমি মনে করলাম যে না, আমারও তো ইলেকট্রিসিটি যেহেতু প্রবলেম আছে, সো আমি এটা নিয়ে কিছু একটা করতে পারি, আমার বাসায় ইলেকট্রিসিটিটা আমি সলভ করতে পারি যে প্রবলেমটা আছে। ওকে। তো ওই সময় থেকে একটা কাজ শুরু করা। আপনি কি সায়েন্স পেয়েছিলেন এর মাঝখানে? আপনাকে যে স্কুলে গিয়ে ভর্তি হলেন ওখানে কি আপনি সায়েন্স পেলেন? হ্যাঁ, ওই সায়েন্স দিল আপনাকে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এইখানে দুইটা ঘটনা ঘটেছে এট এ টাইম। এক হলো আমার বাসার ইলেকট্রিসিটি কেটে দিয়েছে, আরেকটা বিষয় হলো যে আমি যখন একটা স্কুল চেঞ্জ করে আরেকটা স্কুলে গেলাম, ওখানকার পরিবেশ যেটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো। অন্যরকম ইন হোয়াট সেন্স? হ্যাঁ, এটা হচ্ছে যে মানে আমি ছোট থেকেই প্রায় দীর্ঘ 8-9 বছর স্টাডি করেছি হচ্ছে সেন্ট ফিলিপসের যে পরিবেশটা, আর আরেকটা অন্য একটা স্কুলে গিয়ে ম্যাচ করা, অ্যাডজাস্ট করা, এটা আমার জন্য ওই সময় খুবই টাফ ছিল। ওকে। হ্যাঁ, তো আমার যেটা হলো এট এ টাইম দুইটা ঘটনা ঘটলো। এক হচ্ছে আরেক স্কুলে গেলাম, আরেকটা হলো ইলেকট্রিসিটির প্রবলেমটা হলো। তো ওই সময় আমি আবার বই যখন পড়তে বসলাম, মানে ওই ক্লাস 9-এর যখন বই পড়লাম, জি। বই পড়ার সময় যেটা হলো যে আমি একটা ওইখানে বাংলা বইয়ে একটা সাবজেক্ট ছিল, দুটা ইয়ে ছিল, সরি, দুটা গদ্যাংশ ছিল। একটা হচ্ছে বই পড়া, আর একটা হচ্ছে জাগক ভগিনী। হ্যাঁ, এই দুটাতে প্রায় সেম একই কথা লেখা আছে যে পড়ালেখার মূল উদ্দেশ্যটা কি। পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। রাইট। হ্যাঁ, তো আমার মাথায় কাজ করলো যে আমি তো জ্ঞান অর্জন আমার দরকার। আমি মানে ছোট থেকে এরকম ইন্টেনশন ছিল আমার যে আমি জব করব না, সবসময় এটা মাথায় ছিল। হ্যাঁ, আমি জব করবো না, আমি নিজেই কিছু একটা করব। তো আমি এই দুটা বিষয় যখন মাথায় আসলো, তো আমি ওখান থেকেই যেটা হলো যে আমি চিন্তা করলাম এখন কয়েকটা জিনিস চলে আসে। এক, ইলেকট্রিসিটি, আমার এই সলিউশন করতে হবে। মাথার মধ্যে এটা একটা ভূত চেপে বসলো আমার, যে আমার বাসার ইলেকট্রিসিটিটা নেই। তো আমারও তো ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। তো ওইখান থেকে রিসার্চের কাজটা ওখান থেকে আমার কিন্তু শুরু হয়। হ্যাঁ, তো আমি অল্টারনেটিভ সোর্সের একটা সোর্স, যেটা হচ্ছে যে মানে অল্টারনেটিভ সোর্সের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করার জন্য একটা রিসার্চ শুরু করি ওই সময়। এর মাঝে দেন এট এ টাইম যখন আমার একটা হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে স্কুল চেঞ্জ, একটা হচ্ছে স্কুলের যে স্কুলে নতুন স্কুলে যেটা যখন গেলাম ওখানকার একটা এনভায়রনমেন্ট, তারপরে সব মিলে আবার এট এ টাইম যেটা হচ্ছে যে ওই যে বই পড়া আর জাগক ভগিনী, এগুলো সব মিলে যেটা হলো মাথায় একটা কিছু না একটা কাজ করা শুরু করলো ওই সময়। আচ্ছা। হ্যাঁ, যে মানে কেমন যেন একটা কাজ করতেছিল ওই সময়, সবকিছু মিলেই আমার মাথায় ওই সময় আসলো যে আমি যেটা করলাম যে নতুন কিছু একটা করার চেষ্টা করি। আচ্ছা। হ্যাঁ, যেহেতু এই দিক থেকে ইয়ে হলো ওই যে বই পড়ার ইয়েটা শুনলাম যে আমার তো সার্টিফিকেটের দরকার নেই, আমি জ্ঞান অর্জন করতে চাই। জি। হ্যাঁ, তো আমি জ্ঞান অর্জনের জন্য যা যা করা দরকার হয় বিভিন্ন রকমের বই স্টাডি করা শুরু করলাম, ক্লাস 9-10 বই বাদ দিয়ে। বাসায় কিন্তু আমার জানাই না যে আমি আসলে স্কুলে পড়ছি না বা এরকম। আমি কিন্তু স্কুল গ্যাপ অলরেডি দিয়ে ফেলছি। ওকে। হ্যাঁ, আমি যেটা করতাম স্কুলে যাই, কোচিং এ যাই, বাসায় প্রাইভেট পড়ি, মানে এট এ টাইম দুইটাই করছি। ক্লাসরুমের বই পড়ছি, এগুলো আলাদা বইগুলো পড়ছেন, একাডেমিকও পড়ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেমন দেখা গেলো যে স্কুলে যাচ্ছি, আসলে আমি স্কুলে কিন্তু যাইনি। আমাদের ওখানে একটা নদী আছে যেটাকে বলে পূর্ণভবা নদী। পুনর্ভবা, হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে গিয়ে আমি বসে থাকতাম সেই সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত। ওখানেই এইসব বিষয় নিয়ে শুধু চিন্তা করতাম। আচ্ছা, আচ্ছা। ক্লাস কিন্তু হচ্ছে, বাসায় জানে যে আমি স্কুলেই আছি, আসলে আমি স্কুলে ওই সময় যাইনি।
হ্যাঁ, দীর্ঘ এইভাবেই আমি তখন শুরু করলাম কি, আমার প্রজেক্টটা যেটা প্রজেক্ট করতে চাচ্ছি, বা এই যে ইলেকট্রিসিটির যে বিষয়টা, এটা নিয়ে ওই সময় থেকে মানে চিন্তা করা শুরু করলাম। সেই ওই নদীর পাড়ে যেতাম, ওখানে গিয়ে চিন্তা করতাম। এট এ টাইম আমি যেটা করতাম যে কিছু লেখার চেষ্টা করতাম, গল্প লেখার চেষ্টা করতাম, মানে কিছু উপন্যাস টাইপের আর কি লেখার চেষ্টা করতাম। এক পর্যায়ে 2 বছর পরে, 2 বছর আপনি নদীর ধারে বসে কাটালেন? হ্যাঁ, 2টি বছর আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে দেখা হলো কখনো নদীর ধারে চলে যাই, কখনো আরো অনেক অনেক বিভিন্ন রকম জায়গায় যাই। হ্যাঁ, এরকম করে 2টি বছর যখন পার হলো, প্রাইভেট তো পড়ছি, কোচিং তো পড়ছি, 2 বছর পরে যখন আমার এসএসসি পরীক্ষা হবে, এমন সময় বাসায় জানতে পারলো বিষয়টা। হ্যাঁ, জানতে পারার পর তো বাসায় তো সিচুয়েশন খুবই খারাপ। বাসায় আমি সেদিন বাসায় আছি, এসএসসি পরীক্ষা, তো ফর্ম ফিল আপ করতে হবে। এমন সময় আমি বাসায় বিকেল বেলা বাসায় আছি, তো আম্মু হঠাৎ করে এসে কিছু বলা নেই কখনই বকাবদ্ধ শুরু করলো আমাকে। কেন আমি তো মানে নিজেই বুঝতে পারছিলাম না যে কেন আমাকে বকা শুরু করলো। তো আমাকে বললো যে চল আমার সাথে চল। গেলাম, কি কি হয়েছে, বলে চল। কোনো কিছু না বলে রিক্সায় তুললো, তুলে স্কুলে নিয়ে গেল। স্কুলে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে স্যারের কাছে, হেড স্যার যে, ওনার কাছে নিয়ে গেল। আমার নাম দিয়ে ওই রেজিস্টার খাতা ফর্ম ফিল আপ করবে, দেখতেছে যে ওখানে আমার গত 2 বছরের যে অ্যাটেন্ডেন্স যেটা নাই, এরকম কিছুই নেই। ওকে। পরবর্তীতে স্যার বলল যে এটা কেন। আমি তখন পুরো ঘটনা বললাম যে আসলে স্যার আমি স্কুল বাসা থেকে বের হয়েছি, বাট স্কুলে আসিনি, স্কুলে না আসার কারণে এটা এরকম। আমি ওই সময় যখন বললাম এই জন্য, স্যার বললো যে তাহলে আর, আম্মু বললো যে এখন কি রেজিস্ট্রেশন কি করা যাবে কিনা, মানে ফর্ম ফিল আপ করা যাবে কিনা এসএসসির। স্যার বললো যে না, ফর্ম ফিল আপ আর করা যাবে না, কারণ হচ্ছে যে পরীক্ষা অলরেডি হয়ে গেছে, টেস্ট যেটা ক্লাস 10 এর এসএসসি পরীক্ষার টেস্ট হয়ে গেছে, আর ফর্ম ফিল আপের সময় যেটা আছে আমরা তো অলরেডি কাগজ পাঠিয়ে দিয়েছি, সেইভাবেই ওই জিনিসগুলো নাকি মেনটেন হয় আচ্ছা বোর্ড থেকে। সো ফর্ম ফিল আপ আর হবে না। আম্মু আমাকে এর আগে জিজ্ঞাসা করলো আম্মু যে পরীক্ষা দিতে পারবি কিনা এখন যদি ফর্ম ফিল আপ করে। আমি পারবো, হ্যাঁ, কিন্তু স্যার, হেড স্যার বললো যে না, সম্ভব না। এই 2 বছর তো আপনি পাঠ্য বই পড়েন, পড়েছেন কি? পাঠ্য বই প্লাস পাঠ্য বই তো ওই যে প্রাইভেট যখন পড়তাম, কোচিং যখন পড়তাম, ওই সময় বলা হয়েছে। কিন্তু আপনি স্কুলেই যেতেন না? হ্যাঁ, স্কুলে যেতাম। কেন, আপনার মাথায় কি কাজ করতে স্কুলে না যাওয়ার পিছনে লজিকটা কি ছিল? আমার আসলে ভালো লাগতো না। আমার ওখানে ওই যে ক্লাসে গিয়ে পড়তে হবে, তারপর ওই যে সার্টিফিকেট নিব, আমার তো ওইটাই বললাম যে আমি সার্টিফিকেট চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম শুধু জ্ঞান অর্জন করব। এই যে জীবনের একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, এটার পেছনে মূলত কারণটা কি ছিল? ওই 2টো গল্প পড়া, ওই জাগগ ভগিনী এবং আরেকটা কি যেন বলছিলেন? বই পড়া। বই পড়া, এই 2টো বিষয়ই কি, এই 2টো প্রবন্ধই কি কাজ করেছে? সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে এটাই। মানে এটা কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত, সাধারণত লাখে একজন এই সিদ্ধান্ত নেয় কিনা আমার ঠিক জানা নেই। আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন না খারাপ সিদ্ধান্ত নিয়েছেন সেটা মূল্যায়ন করা খুব কঠিন, কারণ তো একাডেমিক্যালি বাইরে গিয়ে এরকম একটা মানে যুগের হালের বাইরে গিয়ে ইটস রিয়েলি ডিফিকাল্ট, এবং আপনার একেবারে ভয় দেওয়ার কিছুই করেনি? না, আমার সেরকম কোনো কিছুই মনে হয়নি, কারণ বাড়িতে প্যাদানি বলে একটা ব্যাপার ছিল, ওটা কি দেওয়া হতো? আমি ওগুলো কোনো কিছুই চিন্তা করিনি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা আপনাদেরকে ইন্সপায়ার করছি না যেই পার্টে আমরা আছি জীবনের গল্পে, সেই পার্টে, কিন্তু সামহাও ও কোনো না কোনো ভাবে একটা জায়গায় নিজেকে আজকে দাঁড় করিয়েছে, এবং সেটা আপনাদের, আমরা সাধারণত এরকম গল্পে, উপন্যাসে এবং বিখ্যাত মানুষদের জীবনের কাহিনীতে পড়ে থাকি। রবীন্দ্রনাথ স্কুলে যাননি, নিউটন নাকি ফেল করেছিলেন, টমাস আলভা এডিসন নাকি ডিমে তা দিতেন, এরকম বোকাও ছিলেন। তো এইসব মানুষগুলোই পরবর্তীতে অনেক অনেক বেশি জ্ঞানী হয়ে যান। তো আজকে এখানে যে আছে সে, তাকে নিয়ে আপনারা কি বলবেন সেটা আপনারা আসলে পুরো গল্পটা শোনার পরেই মূল্যায়ন করবেন। কিন্তু ও জীবনের একটা পর্যায়ে এই আমাদের যে কি বলে কাঠামোগত যে পড়াশোনা, সেটার থেকে বাইরে এসে কিছু একটা করার চেষ্টা করেছে, এবং সেটা কতটুকু সঠিক ছিল না কি বলা যেতে পারে, ভুল ছিল, সেটা আমরা গল্পের শেষে গিয়ে জানার চেষ্টা করবো। টিচার বলে দিল রেজিস্ট্রেশন করা সম্ভব না। হ্যাঁ, স্যার যখন বললো রেজিস্ট্রেশন করা সম্ভব না, তো বাসায় তো এটা নিয়ে খুবই, আম্মু তখন বললো যে তাহলে আর কি করার, নতুন করেই স্কুলে ভর্তি হতে হবে। তো আমি বাসায় চলে আসলাম, আমাকে আম্মু বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর আব্বু জানলো বিষয়টা। আব্বু জানার পরে আব্বু দেখা গেলো যে লাইফে কখনোই আমার গায়ে হাত তুলনি, সেদিন একটা চোর মেরেছে। তারপরে এলাকাবাসী জানাজানি হলো, খুব একটা মানে খারাপ একটা সিচুয়েশনের সৃষ্টি হলো ওই সময়। কারণ আব্বু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, এবং আমাকে নিয়েই মানে তাদের চিন্তা ভাবনা খুব অন্যরকমই ছিল যে আমি লাইফে ভালো কিছু একটা করব, অনেক বড় কিছু একটা করব। কিন্তু আমার চিন্তা ছিল যে আমিও অনেক বড় কিছু একটা করতে চাই, কিন্তু আমি একটু অন্যভাবে, অন্যরকম স্টাইলে, মানে আমার টার্গেট ছিল এরকম।
যাই হোক, পরে আম্মু আমাকে আরেকটা স্কুলে ভর্তি করে দিল। আবার পুনরায় আমি স্কুলে ভর্তি হলাম ক্লাস 9-এই। ভর্তি হওয়ার পরে ওখানে সিভিল কনস্ট্রাকশন ভর্তি হওয়ার পরে ওখান থেকেই এসএসসি দিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, এসএসসি পাশ করলাম। এর মাঝে যেটা হয়েছে যে আমার যে প্রজেক্টের জন্য যেই সব কারণে আমার এই যে বছরটা 2টি বছর আমি লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো সেটা ছিল যে আমার যে ইনভেনশন, মানে যেটা নিয়ে আমি চাচ্ছিলাম যে নতুন কিছু একটা করার জন্য, আমার বাসার যে ইলেকট্রিসিটি নেই এটা নিয়ে কাজ করার জন্য। এরই মাঝে যেটা হয়েছে আমার এই জিনিসটাও কমপ্লিটের দিকে, মানে প্রায় শেষের দিকেই, এটা 2007-এর কথা বলছি আমি। জি, আমার ডায়াগ্রামও কমপ্লিট হয়েছে আর আমার এসএসসি পরীক্ষাও শুরু হবে। তো আমি ওই সময় করলাম যে আমার যে ইনভেনশনটা ছিল বা যে আবিষ্কারটা ছিল এটা কিছুদিনের জন্য স্থগিত করলাম। এসএসসি পরীক্ষা দিলাম। আমি জানতাম যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি অবশ্যই ভালো একটা মার্কস নিয়ে পাশ করব। না সেটা ঠিক আছে, কিন্তু আপনি ইনভেনশন মানে কি আপনি ইলেকট্রিসিটির উপরই কাজ হ্যাঁ, করছেন? ইলেকট্রিসিটির উপরেই কাজ করছিলাম। ওকে, পরে যে ডায়াগ্রামটা আমি কমপ্লিট করলাম 2007-এর কথা বলছি, 7-এ কমপ্লিট করার পরে এখন এটাকে তো একটা বাস্তবে একটা রূপ দিতে হবে। তো আমি ওই সময় আমার এই ডায়াগ্রাম নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম এবং চেষ্টা করলাম এটাকে কিভাবে কাজে লাগানো যায় বা এটা কিভাবে বাস্তবে একটা রূপ দেওয়া যায়। আমি ওই সময় বিভিন্ন জায়গায় গেলাম, যেমন ওই সময় জরুরি অবস্থা ছিল, থাকাকালীন আমি আর্মির অফিসে গেলাম, মানে দিনাজপুর সেনা ক্যাম্পে। আমি তখন দিনাজপুরে সেনা ক্যাম্পে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করলাম। সেরকম ওই সময় কোনো রেজাল্ট আমি পেলাম না। পরে ওখান থেকে বিডিআর ক্যান্টনমেন্টে গেলাম, ডিসি অফিসে গেলাম, এসপি অফিসে গেলাম, মানে শুধুমাত্র আমার এটাকে জানানোর জন্য যেটাকে কিভাবে এটা কাজে লাগানো যায়। আমি একটু এরকম একটা মডেল তৈরি করেছি। হয়তো এটা আমারই ল্যাকিংস ছিল যে আমি তাদেরকে ভালোভাবে যেটা বোঝানোর দরকার, যেভাবে বোঝানোর দরকার সেভাবে হয়তো বোঝাতে পারিনি। পরে ওখান থেকে আমি এসপি অফিসে গেলাম, এসপি স্যারের সাথে কথা বললাম, ওনাকে বিষয়টা বললাম যে স্যার আমি এরকম একটা ইনভেনশন করেছি, এই ডায়াগ্রামটাও আমার কাছে আছে, সো এটার দ্বারা এরকম মানে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা যায় উইদাউট ফসিল ফুয়েল ছাড়া। তো ওনারা বললো ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপনি যে ডায়াগ্রামটার কথা বলছেন সেই ডায়াগ্রামটা আপনি ইনভেন্ট করলেন কিভাবে? কারণ আপনি তখন ক্লাস 9 স্টুডেন্ট, সো আপনি এরকম চিন্তা ভাবনা করে একটা বিদ্যুৎ উৎপন্ন করা মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি ডায়াগ্রামটা কিভাবে মানে করলেন এবং কি করেছিলেন আসলে আলটিমেটলি? যেটা বলেছিলাম যে আমার যে লেখাপড়া যেখানে গ্যাপ দিয়েছিলাম ওই সময় আমি এই বিষয়টা নিয়েই আমি কাজ করছিলাম। ডায়াগ্রামটা কমপ্লিট করার পরে বাসাতে ওই যে জানাজানি হলো, এট এ টাইম জানাজানি হওয়ার পরে আবার নতুন করে স্কুলে ভর্তি করলো। না সেটা ঠিক আছে, কিন্তু ডায়াগ্রামটা আপনি করলেন কিভাবে? এটা সাধারণত ক্লাস 9 এর স্টুডেন্ট দ্বারা এটা সম্ভব না। এটা আমি যেটা করেছি যে আমার এটার জন্য যেই সাবজেক্টগুলো দরকার ছিল আমি এই সাবজেক্টগুলো স্টাডি করেছি। আপনি সেটা পেলেন কিভাবে? নিজে থেকেই পেয়ে গেলেন নাকি কারো হেল্প নিলেন? কিভাবে না, এটা আমি আসলে বলবো না, এটা হয়তো আল্লাহ তাআলা নিজ হাতেই আমাকে দিয়েছেন। আমি এটা নিয়ে রিসার্চ করার সময়, এটা নিয়ে স্টাডি করার সময় অটোমেটিকলি আমি কাজ করতে গিয়ে দেখি যে না আসলে এটা এইভাবেই হতে পারে। এরকম ট্রাই করতে করতেই আমি একটা ডায়াগ্রাম নিজে থেকেই কমপ্লিট করে ফেললাম। আপনি কোন বই টই পড়েছিলেন ওই সময়টাতে? হ্যাঁ, অনেক বই পড়েছি। আমি তখন তো সবে ক্লাস 9-10 এর স্টুডেন্ট, বাট আমি দেখা গেল যে ডিপ্লোমার বই পড়েছি, বিএসসির বই পড়েছি, আরো অনেক বই পড়েছি, ইন্ডিয়া থেকে পর্যন্ত বই, ইন্ডিয়ার কিছু বই মানে কলকাতার কিছু বই পড়েছি। এগুলো ইলেকট্রিক টার্ম, এগুলো তো সায়েন্সের ইলেকট্রিক বড় বড় বিষয়গুলো টার্ম, এগুলো তো আপনার বোঝার কথা না। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট আমি আমার মতো করেই যতটুকু বোঝা যায় আমি বোঝার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা বুঝেছি এবং তার মাঝেও আমার যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা ফিল আপ করতে আমি সক্ষম হয়েছি ওই সময়। আচ্ছা, আপনি কিভাবে হলেন সেটা আমরা একটু শুনি। হ্যাঁ, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, কেউ আপনাকে পাত্তা দিচ্ছিল না, সোজা বাংলায় যেটা বলে। হ্যাঁ, এরপরে আমি এসপি অফিস থেকে ওখান থেকে চলে গেলাম ডিসি অফিস। ডিসি অফিসের যে পিয়ন, তো ওনাকে আমি বললাম যে আমি স্যারের সাথে মিট করবো। বলে যে কি বিষয়ে? আমি বললাম যে এটা স্যারকেই আমি বলি। বলছে না, এটা আমাদেরকে বলতে হবে আর এটা অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হয়। তো পরবর্তীতে আমি একটা ওখানে চিঠি দিলাম, চিঠিটা ওখান থেকে আমি রিসিভ কপি করে নিলাম। চিঠি দেওয়ার পরে তো পরে আর কোনো খোঁজ খবরই আসলো না। তো পরে ওখান থেকে আবার আমি একজন বুদ্ধি দিল আমাকে, আমার একটা ফ্রেন্ড বললো যে এটা তুই বিদ্যুতের যেহেতু বিষয় তাহলে বিদ্যুতের অফিসে গেলেই তো হয়। তখন আমি দিনাজপুর বিদ্যুৎ ভবনে গেলাম, ওখানকার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। তো ইঞ্জিনিয়াররা বললো যে এটা তো আমাদের করার কিছু নেই, তো এটার জন্য একটা প্রদর্শনীর আয়োজন করলে দেন হয়তো কিছু একটা হতে পারে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওইটা একটা আয়োজন করি। আমি একটা প্রদর্শনীর আয়োজন করলাম। ওই যেই ডায়াগ্রামটা তৈরি করেছি প্রদর্শনীর জন্য এখন প্রয়োজন হচ্ছে যে একটা মেশিন দরকার, মানে ওইটা ডায়াগ্রামে থাকলেই তো ওটা কোনো প্রদর্শনী হলো না, এটার জন্য পুরো একটা ডিভাইসটা তৈরি করতে হবে। তো আমি কয়েক মাস
মানে কাজ করার পরে একটা ডিভাইস আমি তৈরি করলাম, একটা প্রদর্শনীর আয়োজন করলাম, কয়েক মাস পরের কথা বলছি। প্রদর্শনীর আয়োজন যখন করি, আয়োজনটাতে ইনভাইট করলাম আমি দিনাজপুর বিদ্যুৎ ভবনকে, তারপরে এসপি অফিসে, তারপরে দিনাজপুরে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল উনাদেরকে, তারপরে বেশ কিছু ইঞ্জিনিয়ার দিনাজপুরের উনাদেরকে, তারপরে আর্মি মানে সেনা ক্যাম্পের যারা ছিলেন উনাদেরকে, মানে এরকম অনেকজনকে ইনভাইট করলাম। ইনভাইট করে উনারা আসলো, আমার এই প্রজেক্টটা ভিজিট করলো। এন্ড এট এ টাইম মিডিয়াতেও এই জিনিসটা আসছে, মানে আমি মিডিয়াকেও ইনভাইট করেছিলাম ওই সময়। তো আসার পরে দেখা গেল সেটা ছিল 11ই জুলাই কি 11ই জুন এরকম। হ্যাঁ, তো এরপরে 12ই জুন সম্ভবত, 11ই জুনে এই প্রোগ্রামটা আমি করি, একটা প্রদর্শনীর আয়োজন করি। তো সাংবাদিকরাও যেহেতু ছিল, ওনারা পরের দিন এটা নিউজে চলে আসে। নিউজে আসার পরে 12 তারিখের কথা বলছি আমি, 12 তারিখে দেখা গেল যে অনেক পত্রিকায় বিষয়টা আসছে। ওকে। আসার পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হলো ওই সময় এই ইনভেনশন নিয়ে। আর যেদিন ইনভেনশনটা আমার নিউজে আসছে সেদিনই আবার আমার এসএসসির রেজাল্টও বের হয়েছে। তো এট এ টাইম দুইটা সুসংবাদ, আমি এসএসসি তে পাশ করলাম, আবার এইদিকে আমার নিউজটাও বের হয়েছে, আমার যেটা ইনভেনশন। সেদিন বেশ কিছু ফোন আসলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে। এরকম ফোন আসার পরে আমরা দিনাজপুরের একজন আঙ্কেল আছেন সাংবাদিক, উনার এখানে আমি তখন এত কিছু মানে এইসব বিষয়ে যে কোম্পানির ফোন আসতেছে কিভাবে কি করতে হবে না করতে হবে এত কিছু আমি ওই সময় বুঝি না। তো ওই আঙ্কেলকে বললাম যে আপনি যা কিছু করার আঙ্কেল, এটা কিভাবে কি করতে হয় এটা আপনি একটু আমাকে ডিসাইড করে দেন। হ্যাঁ, বা কার সাথে কি করব, বা এটা কিভাবে সামনে আগাতে হবে, নিয়ে যেতে হবে, আমি এগুলো কিছু বুঝতেছি না, আপনি দেখেন। উনি বলল যে এটা তো তোমার এখন যেহেতু ইনভেন্ট হয়ে গেছে, সো কোন একটা কোম্পানির সাথে এটাকে তো আরো রিসার্চের প্রয়োজন আছে। সো কোন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে এটা রিসার্চটাকে আরো মানে ভালো একটা পর্যায়ে, এই ইনভেনশনটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। বলবেন ঠিক আছে। তো ওই সময়ই জরুরি অবস্থা যেহেতু ছিল, ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার ওই সময় ছিল সম্ভবত, ওই সময় এই ইনভেনশনের কারণে ওই সময়কার যে প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, ওনার এক ফ্রেন্ড আমাকে নক করলেন। নক করার পর এটা ছিল হচ্ছে যে পিকেএসএফ, যেটা আগারগাঁয়ে ওনাদের অফিস, পিকেএসএফ এর চেয়ারম্যান, সম্ভবত চেয়ারম্যান, উনি আমাকে নক করলো এবং উনি দিনাজপুরে কোন একটা প্রোগ্রামে গিয়েছিল। ওখান থেকে উনি আমার কাছে মানে আমাদের বাসায় আসলো, আমাদের এই ইনভেনশনটা দেখলো। দেখার পরে আমার সাথে উনি কথা বললো। কথা বলার পরে আমাকে উনি প্রপোজ করলো যে আপনি আমাদের সাথে ঢাকায় আসেন, ওখানে আমরা এটা বিষয় নিয়ে কথা বলবো এবং এটাকে নিয়ে কত একটা মানে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, সকল প্রকার সহযোগিতা আমরা প্রদান করব। তো আমি বললাম যে ঠিক আছে। তাহলে আমি উনাদের লোকজনের দ্বারা আমাকে ওখান থেকে নিয়ে আসলো কয়েকদিন পরেই আর কি, পিকেএসএফ এ আসলাম। আসার পরে ওখানে একটা মিটিং হলো। মিটিং এ ওখানে বেশ কিছু প্রফেসরও ছিল। আমি আমার জিনিসটা ওনাদেরকে বললাম এইভাবে। তো প্রফেসররা বলল যে আসলে এটা তো ছোট আকারে সম্ভব, বড় আকারে এটা কখনোই সম্ভব না। এটা ওই মিটিংটাতে এটাই হলো। তো আমি ওনাদের বললাম স্যার, বড় আকারেও এটা সম্ভব, এটা আসলে ছোট আকারেই প্রবলেম, বড় আকারে গিয়ে প্রবলেম না। বলছে না, স্যাররা যেটা বললো যে না, এটা বড় আকারে প্রবলেম, ছোট আকারে এটা মানে সম্ভব হবে, বাট বড় আকারে এটা সম্ভব হবে না। মানে হচ্ছে যে আমি তো তখন করেছিলাম একটা ডেমো প্রজেক্ট করেছিলাম, 1 কিলোওয়াটের করেছিলাম, মানে 1000 ওয়াট। তো ওরা বললো যে এটা এই পর্যন্তই শেষ, এর বেশি আর কোনো কিছুই হবে না। তো পরে যেহেতু ওনারা বলছে যে হবে না, এর ওইখান থেকে আর কিছুই করার নেই। পরে ওখান থেকে চলে আসলাম, এসে নিজে থেকেই আবারও এই প্রজেক্টের কাজ আমি আবার শুরু করলাম। ওকে। তখন আমি শুরু করলাম একটা নতুন একটা এইটার রিলেটেড একটা কাজ, 10 কিলোওয়াটের। তখন তো আমাকে যেহেতু দিনাজপুরে সেই ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় না, আমাকে ঢাকায় আসতে হলো আবারও। আমি ঢাকায় আসলাম। সাভারের এক আঙ্কেল আছেন যিনি আমাকে এখানে সহযোগিতা করেছেন এই প্ল্যানটা করার জন্য, আমির আঙ্কেল। উনি আমার দিনাজপুরে আসছিলেন। দিনাজপুরে এসে মানে প্রজেক্টটা ভিজিট করতে আসছিলেন। তো ভিজিট করতে আসার পরে উনি উনার কার্ড দিয়ে গেছিলেন এবং বলছে যে তুমি যদি কখনো এটার কাজ করো, দেন আমি তোমাকে এটার মেশিনারি যেগুলো আছে এগুলো সাপোর্ট দেব এবং যা যা করার দরকার হয় এটার জন্য আমি এটা করবো। আমি ঠিক আছে। তো আমি উনার সাথে পরে যোগাযোগ করলাম। যোগাযোগ করে উনাকে বললাম এরকম যে এরকম একটা 10 কিলোওয়াটের একটা প্ল্যান্ট করতে হবে।
তো উনি বললো যে ঠিক আছে আমি তাহলে মানে এটাতে হেল্প করব। উনি পার্টস পাতি যা দরকার ছিল সব আমি ডিজাইন দিয়েছি, উনি এই পার্টস গুলো আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমি পুরো একটি বছর কাজ করলাম এই প্ল্যান্টের উপর। ওকে। মাঝে যেটা হয়েছে, এই 1 বছরের মাঝে আমার প্ল্যান্টের কাজ করতে গিয়ে 6 মাস যখন পার হওয়ার পরে সমস্যায় পড়ে গেছি, ফিনান্সিয়াল সমস্যা। যে এখন যে পার্টস গুলো আমি যে টার্গেট নিয়েছিলাম যে হয়তো 5 থেকে 6 লাখ টাকার মধ্যে প্ল্যানটা কমপ্লিট হবে, পরে দেখছি না এটাতে হচ্ছে না। আমার যে পার্টস গুলোর যে দামগুলো আমরা ধরেছিলাম এর থেকে এখন আরো মানে 2-3 গুণ বেড়ে গেছে পার্টসের দাম। এখন কি আর করার, আব্বুকে বললাম যে আমার টাকা লাগবে। আব্বু বললো এতগুলো টাকা আমি এখন দিতে পারবো না। আর আপনার এটা সাকসেস করবে কি করবে না সেটার ব্যাপারে হ্যাঁ, কোনো নিশ্চয়তা ছিল না, যেহেতু টেস্ট বেসিসে ছিল এটা। তো আব্বু বললো যে না আমি এতগুলো টাকা দিতে পারবো না, তারপর দেখি আমি চেষ্টা করি। তো আব্বু দিল, ওই সময় প্রায় 3 লাখ টাকা আব্বু আমাকে দিল। আবার শর্ট ছিল, আরো টাকা শর্ট ছিল। তখন দিনাজপুরেরই আমার এক আঙ্কেল, শান্ত আঙ্কেল, জি, উনি এবং আরেকজন ছিল মোহন পাটোয়ারি নামের একজন ছিল, উনি এই দুইজন মিলে বাদ বাকি টাকা আমাকে সাপোর্ট দিল। টাকা বলতে ওই মেশিনারি আর কি। ওকে। সাপোর্ট দেওয়ার পরে আমি ওই প্ল্যানটা কমপ্লিট করলাম 2008-এ। আচ্ছা। হ্যাঁ, এই একটি বছর আমার কিন্তু লেখাপড়া অফ আছে। বাড়ি থেকে আপনার এই খামখেয়ালি পনাগুলোকে সাপোর্ট করছিল? না, আসলে সাপোর্ট করতো না, কিন্তু আমি হচ্ছে যে আমি মানে আমি আমার মতো চলতে চাই। বাসায় আমাকে ইয়ে করেছে, আমি কিন্তু ভর্তি হয়েছিলাম মানে এসএসসি যখন পাশ করলাম 2008-এ, কিন্তু আমি ভর্তিও হয়েছি মানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা এখানে ডিপ্লোমা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরেও যখন আমি এই কাজগুলো করতেছি আমি আর ওখানে সময় দিতে পারছি না, মানে ওখানে যে আমি গিয়ে যে আমি ক্লাস করব এই সময়টা নেই। আর ডিএ সিস্টেম হচ্ছে যে ক্লাস না করলে ওখানে পাশ করা খুবই টাফ। আমি ওই একটি বছরও আমার নষ্ট হলো। এরকম করে প্রায় 10 কিলোয়াটটা আমি 2008-এ গিয়ে কমপ্লিট করলাম, মে মাসে কমপ্লিট করার পরে আবারও ওখানকার, তখন তো ওই জরুরি অবস্থায় ছিল, উনাদেরকে বিষয়টা পুনরায় আমি অবগত করলাম, জানানোর পরে ওনারা আসলো আমার এখানে ভিজিট করলো। আসার পরে যখন ওনারা দেখতেছে যে না আসলে প্ল্যান্ট তো রান করছে, তখন সৈয়দপুর থেকে আর্মিদেরই একটা টিম, সৈয়দপুরে কি ওটা ইএমই সেন্টার সম্ভবত আর্মিদের, ওনারা আমার এখানে আসলো। আমার এখানে আসার পর মেশিনটা দেখলো, ভিজিট করলো, টেস্ট করার পরে ওনারা বললো যে না, এটা দেখলো যখন যে না এটা তো কাজ করছে। পরে একটা আবারও পুনরায় একটা প্রদর্শনীর আয়োজন করলাম। প্রদর্শনীর আয়োজনটা করার পরে সেদিন ওখানে উপস্থিত ছিল ওই ডিসি, উপস্থিত ছিল দিনাজপুর জেলা প্রশাসক, এডিসি, তারপরে আর্মিদের কর্নেল, মেজর, হ্যাঁ, এরকম বিভিন্ন সংস্থার লোকজন, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ার, পিডিবির কিছু ইঞ্জিনিয়ার দিনাজপুরের আর কি। ওনারা সেদিনও উপস্থিত থেকে এই জিনিসটা দেখলেন, টেস্ট করলেন ওনাদের মতো করে। এরপরে ওই একই অবস্থা, পরের দিন যখন এটা নিউজে আসলো এই প্রদর্শনীর বিষয়টা, পরে একটা কোম্পানি, প্রাইভেট একটা কোম্পানি আমাকে অফার করলো। এর মাঝে হয়েছে যে বাইরের কিছু কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে ওই সময়, জার্মান থেকে, ওকে, আর আরেকটা হচ্ছে কানাডা থেকে। তো কানাডার থেকে ওই একটা টিম আসলো আমার এখানে, যখন প্রদর্শনীটা হয়ে গেল, প্রদর্শনীর পরের কথা বলছি, একটা টিম আসলো আমার এখানে প্ল্যান্ট ভিজিট করার জন্য এবং আমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আসার পরে এখন আমি কি করব, ওনাদের সাথে কিভাবে কথা বলবো? তো ওনারা যেটা করলো, আমি তখন ইয়েকে বললাম, ওই আর্মির অফিসাররা যারা ছিল আমার পরিচিত ছিল, ওনাদেরকে বললাম স্যার এটা কিভাবে কি করা যায়, মিটিংটা কিভাবে করা যায় ওনাদের সাথে। তো ওনারা বললো যে ঠিক আছে তাহলে মিটিং আমি থাকবো। তো মিটিংটা ওনাদেরই এখানে আয়োজন করা হলো দিনাজপুর বিডিআর ক্যান্টনমেন্টের ভিতরে। তখন ওই কানাডার লোকগুলো যখন আসলো আমরা মিটিংটা ওখানেই করলাম। তো মিটিং এ ওনারা প্রপোজাল দিয়েছিল এরকম, আগে মেশিন ভিজিট করেছে, মেশিন টেস্ট করেছে। তখন ওনারা যে প্রপোজালটা দিল আমাকে, মোটামুটি একটা হিউজ একটা অ্যামাউন্টের প্রপোজাল দিল যে এই প্রজেক্ট কানাডায় এটা নিয়ে কাজ করবে ওনারা, ওই কোম্পানি, তবে এই প্রজেক্টের যে প্যাটেন্ট এইটা ওই কোম্পানির নামে হবে। ওকে, হ্যাঁ, তবে আমার যেটা কথা ছিল এবং ওই স্যারের যে কথা ছিল, মানে পেটেন্ট কেন কোম্পানির নামে হবে, মানে হ্যাঁ এটা ওনাদের চাহিদা, ওনারা হিউজ একটা অ্যামাউন্ট দেবে আমাকে, হ্যাঁ, কিন্তু প্যাটেন্টটা ওনাদের নামে হবে এবং এটা যা যাবতীয় আছে, এবং আমি যেই নামটা দিয়েছি এই নামটাও চেঞ্জ করে ফেলবে, এরকম ওনাদের কথা। তো স্যার আমাকে বললো সাইদ, বিদেশে গিয়ে তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি দেশেই থাকো, দেশেই ভালো কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে কাজ করতে পারবা, হ্যাঁ, আর বাইরে গেলে তুমি একা যাবা, কিভাবে থাকবা না থাকবে এটা দরকারই নেই, আর বাইরে এরকম অনেক ঘটনা, অনেক কিছুই ঘটে। মানে উনি অনেক কিছু বুঝালো আমাকে।
আচ্ছা, আমরা এখান থেকে আবারও ফিরবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হবে। ঠিক 12:06 ফিরে এসে আমরা এখান থেকে আবারও শুরু করব। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি, 12:06 ফিরবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। সানিকে দেখার জন্য, কে এই ছেলেটি, এবং একই সাথে সানির জীবনের গল্পের শেষটুকু শোনার জন্য, বিভিন্ন রকমের কমেন্টস করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে পেজটি পাবেন আরজে কিবরিয়া নামে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, যে সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান। সানির জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে, এবং এই সানিটি আসলে একজন বিস্ময় বালক। এক সময় আমরা বলবো, এখন তার বালক নেই। তো সানির কাছে আমরা যেতে চাই, তার আগে আপনাকে বলতে চাই, সানির জীবনের গল্প শোনার পরে আপনি যদি কোনো কমেন্টস করতে চান, ওর সাথে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, আপনাদের সবাইকে চলে আসতে হবে ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আর একবার বলছি, www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ সানি, তারপর? তো বললাম ঠিক আছে স্যার, তাহলে আমি ওটা বাদ দিই, দেশি কাজ করব ইনশাআল্লাহ। পরে দেশীয় একটা কোম্পানির সাথে মোটামুটি একটা ফাইনাল হলো, মানে আমার ইনভেনশনটা নিয়ে। এই কোম্পানির সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো এইরকম, আমি মানে কানাডার যখন অফারটা মানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি অন্য একটা কোম্পানি, চট্টগ্রামের একটা কোম্পানির সাথে মোটামুটি আলোচনা ফাইনাল করলাম, আমি চলে যাব। এরকম আলোচনা ফাইনাল হওয়ার পরে আমি দেখা গেলো যে বাসা থেকে বের হব, গাড়ি আছে আমার 4টার দিকে, বিকেল 4টায়। 2টার দিকে একজন লোক আমার বাসায় আসলো, কে বলতেছে যে এরকম ঢাকা থেকে আসছি, আমার অফিস থেকে এরকম আমাকে পাঠানো হয়েছে আপনার এই ইনভেনশন নিয়ে, আমাদের যে ডিরেক্টর স্যার উনি কথা বলতে চায়। আমি বললাম যে এটা তো আমি অলরেডি ফাইনাল করে ফেলেছি, আমি তো কাজ শুরু করব আর কিছুদিন পরে, আর আমি যাচ্ছি, আজকে তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তখন বললো যে না স্যার, আজকে আপনাকে মানে আজকে ক্যান্সেল করেন, আপনাকে যেতেই হবে ঢাকায়, এবং স্যার এটা আপনাকে রিকোয়েস্ট করেছে। তো উনার সাথে আমি কথা বললাম, আমার কাছে ভালো লাগলো উনার কথা। তো আমি চট্টগ্রাম না গিয়ে আমি চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে আসার পরে ওই ডিরেক্টরের সাথে আমি কথা বললাম, এবং উনার যে এমডি উনার সাথেও কথা বললাম, এবং আমি সাফ সাফ উনাদেরকে জানিয়ে দিলাম যে আমি এইভাবে হলে কাজ করব। আমি কিছু কন্ডিশন দিলাম, উনারা বললো ঠিক আছে, আমাদেরকে 2-3 দিন সময় দেন, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি, আলোচনা করার পরে আপনাকে আমরা জানাচ্ছি। তো আমি 2-3 দিন হোটেলেই ছিলাম। 2-3 দিন পরে ওরা আমাকে বললো যে ঠিক আছে, আপনি যে কন্ডিশন গুলো দিয়েছেন আমরা এটাতে এগ্রি, এবং আমরা এইভাবেই কাজ করব। মানে আমি কন্ডিশন দিলাম এরকম যে রয়্যালিটির একটা কন্ডিশন দিলাম, যে আমি এটা ততদিনে কি আপনার প্রজেক্টটা সাকসেস করেছে? আপনার টেস্টেড প্রজেক্ট? হ্যাঁ, টেস্টেডটা সাকসেস করেছে। এবং এই প্রজেক্টটা কিসের ছিল? মানে এটা তো ইলেকট্রিসিটি উৎপাদনের ছিল, বাট এটার মাঝেটা কি? সাধারণ মানুষ বোঝার জন্য যদি আমি বলি যে এটা আসলে অন্যান্য প্রজেক্টের চাইতে আমাদের এই প্রজেক্টটার দিকে দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনটা কেন? প্রচলিত যে প্রজেক্ট গুলো রয়েছে, তো এইটার থেকে ভিন্ন ছিল। আমারটা ছিল আমি শুধুমাত্র অভিকর্ষকে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছিলাম। আমি অভিকর্ষ বুঝবো না, আমার লিসনাররা বুঝবে না, আপনি খুব সিম্পলি বলেন এক্সিস্টিং সিস্টেমের সাথে এই সিস্টেমের ডিফারেন্সটা কি? এটা হচ্ছে যে আমার এখানে জ্বালানি হিসেবে যেটা দরকার, যে ডিজেল, গ্যাস, কয়লা, এগুলো আমার প্রয়োজন হয় না। যেমন আমরা সোলার এনার্জি যেটা চিনি, যেটা সূর্যের আলো থেকে হচ্ছে, হ্যাঁ, ঠিক এইরকমই সান পাওয়ারের যে কনভার্ট করে যে প্যানেলটা, ওটাও তো জাস্ট একটা রাখা আছে, সূর্যের আলো থেকে সে এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি দিচ্ছে আমাদেরকে। ঠিক আমিও এরকমই একটা ডিভাইস তৈরি করলাম, যে ডিভাইসটা অভিকর্ষটাকে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছে। অভিকর্ষ মিন্স যেটা আমরা জানি যে বস্তুর ওজন, কোনো কিছুই, যেমন স্যার আইজ্যাক নিউটন একদিন বসেছিল গাছের নিচে, যে আপেল মাথার উপর থেকে পড়ল নিচের দিকে, উনি বলল যে পৃথিবী বিরাট এক চম্বুক। মানে পৃথিবী যে প্রত্যেকটা বস্তুকে যে আকর্ষণ করে যে শক্তি দ্বারা, এই শক্তিটাকেই তো আমরা অভিকর্ষ হিসেবে জানি। আচ্ছা, এই অভিকর্ষটাকেই আমার সিস্টেমের মাধ্যমে আমরা ক্যাপচার করতেছি, ক্যাপচার করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছি। আর আমার যেটা সুবিধা হচ্ছে যে এই প্রজেক্টের যে ইলেকট্রিসিটি প্রোডাকশন কস্ট, যেটা অনেক কম প্রয়োজন হয় এখানে। কিরকম? এখানে দেখা গেল যে খুব বড় প্রজেক্ট হলে আমরা যেটা ক্যালকুলেশন করেছি যে 20 পয়সার মতো কস্টিং পড়ে, আবার ছোট প্রজেক্টের ক্ষেত্রে 1 টাকার মতো কস্টিং পড়ে আমাদের। এটা শুধুমাত্র মেইনটেনেন্স এর উপর নির্ভর করে। হ্যাঁ, তো যাই হোক, ওই কোম্পানি পরে বলল যখন যে আমরা আপনার কন্ডিশন গুলো রাজি হয়েছি,
আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো আমরা কাজ করতে পারি। কয়েকটা কন্ডিশন ছিল, তার মধ্যে মেজর কন্ডিশন হচ্ছে যে রয়্যালিটি, মানে এই প্রজেক্টের উনাদের বক্তব্য ছিল এরকম। আমি বললাম যে আমি 30 কোটি টাকার একটা রয়্যালিটি নিব। তো উনারা বললো যে 30 না 10 কোটি টাকা উনারা রাজি হয়েছে এবং বলেছে যে 30 কোটি টাকা এই মুহূর্তে তো আমরা মানে দিব না, আমরা 10 কোটি টাকা দিব, বাট হচ্ছে যে একটা প্ল্যান্ট ফুললি রান করার পরে। আমি বললাম যে ওকে, নো প্রবলেম, আমি প্ল্যান্ট রান করব, তারপরে আপনাকে একটা রয়্যালিটি দিতে হবে এবং পার্সেন্টেজ, মানে এটা নিয়ে আপনি যে বাংলাদেশে হোক বিদেশে হোক যে বিজনেসটা করবেন এটার একটা পার্সেন্টেজ দিতে হবে। ওটাও আমি 30% চেয়েছিলাম, তো ওনারা আমাকে 10% দিয়ে একটা এগ্রিমেন্ট আমরা করলাম এবং যা যাবতীয় সুযোগ সুবিধা ওনারা দিয়েছে। তো ওইটা হলো নতুন একটা যাত্রা শুরু করলাম সেদিন থেকে। কত সালে হলো এটা? এটা 2008-ই ওকে। নতুন একটা প্রজেক্টের কাজ শুরু করলাম ওই সময়। আবার নতুন প্রজেক্টের জন্য নতুন ডিজাইন করতে হলো, বাজেট টাজেট সবকিছু কমপ্লিট করতে, কাজ শুরু করতে করতে দেখা গেল যে 2009-এর মার্চের 3 তারিখে আমি কাজ শুরু করলাম। এখন আরেকটা অসুবিধা যেটা হয়েছে কাজ করতে গিয়ে, যে আমি যে পার্টস গুলো তৈরি করব, ডিজাইন গুলো যেগুলো দিয়েছি সব তো নতুন পার্টস গুলো, নতুন পার্টস। তো আমি গেলাম ধলাইখাল, আমাদের ঢাকাতেই ধলাইখাল, ওখানে এই জিনিসগুলো তৈরি করার জন্য যাওয়ার পরে ওখানে আমি টেকনিশিয়ান যারা এগুলা কাজ করে ওনাদেরকে বললাম, ডিজাইন গুলো দিলাম। তো অনেকে কোনো কিছু বুঝে, মানে আমি যেভাবে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ওনারা একটু কম বুঝে, কেউ একটু বেশি বুঝে, মানে এরকম হয়ে গেছে। তো আমি যে ডিজাইন দেই দেখা গেল অনেকে বলে যে না স্যার এটা এরকম না, এটা এরকম করলে মনে ভালো হয়, মানে এরকম ওনাদের বক্তব্য। তো যাই হোক, অনেক কষ্ট করে পার্টস গুলোর কাজ করা শুরু করলাম। এর মাঝে প্রায় 2009 সালে শেষের দিকে, ডিসেম্বরের দিকে, যেহেতু 2008-এর জুলাই মাসে আমার এটা প্রদর্শনী হওয়ার পরে নিউজে আসছিল, নিউজে আসার পরে যে সরকার গঠন করলো, হঠাৎ করে একটা ফোন আসলো। আমি সেদিন বাসায় শাওয়ার নিচ্ছি, ওকে। আমার আবার পিএস ছিল ওই সময়, তো আমাকে বলছে যে ভাই ফোন আসছে। বললাম যে রিসিভ করেন, কথা বলেন। তো রিসিভ করে বললো যে ডিসি ফোন দিয়েছিল দিনাজপুর থেকে। বললাম কথা বলেন, তাহলে বলেন আমি একটু পরে ফোন দিচ্ছি। তো একটু পরে করতে করতে প্রায় 3 বার ফোন দিয়ে দিয়েছে 10 মিনিটের মধ্যেই। তো পরে বলতেছে, আমার পিএস রে বলতেছে যে ওনার সাথে পিএম কথা বলবে, প্রাইম মিনিস্টার। হ্যাঁ, প্রাইম মিনিস্টার কথা বলবে। তখন আমি তাড়াতাড়ি করে শাওয়ার থেকে, মানে বাথরুম থেকে, মানে ওয়াশরুম থেকে বের হলাম। বের হয়ে কথা বললাম ডিসির সাথে, প্রথমে কথা বললাম। কথা বলার পরে উনি বললো যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনার ফোন আসবে, আপনি একটু কথা বলেন ওনাদের সাথে, ভালোভাবে কথা বলেন। যে আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে একটা ফোন আসলো। তো ফোন আসার পরে প্রথমে প্রধানমন্ত্রীর ডিরেক্টর মিস্টার শামসুল আরফিন, উনি আমার সাথে কথা বললেন এই প্রজেক্ট রিলেটেড, প্রজেক্টের বিভিন্ন বিষয় উনি শুনলেন, জানলেন। এরপরে উনি বললো যে ম্যাডাম আপনার সাথে কথা বলবো। তো আমি ফোনটা নিয়েই, মানে যখন আমি মানে ওই দিক থেকে ফোনের ওই পাশ থেকে যখন হ্যালো কথাটা বলছে, আমি মানে কি বলবো যে স্তব্ধ হয়ে গেছি। যে আমি তো কখনো কল্পনাও করি নাই যে আমাদের এই প্রাইম মিনিস্টার আমার সাথে, আমি কখনো ওনার সাথে এইভাবে সরাসরি কথা বলতে পারবেন, রাইট? হ্যাঁ, মানে কাপো ভয়েসে ওনার সাথে কথা বললাম, হ্যালো বললাম, সালাম দিলাম। উনিও দেখা গেল আমি সালাম দিয়েছি, উনিও সালাম দিয়েছে আমাকে। তো কথা বলার পরে উনি জিনিসটা জানতে চাইলো আমাদের এই পুরো বিষয়টা জানার পরে উনি বলল যে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যদি আপনাকে এইটার সহযোগিতা করা হয়, আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা। আমি বললাম যে নিশ্চয়ই, আমিও চাই দেশের জন্য কিছু একটা করার। আমি তখন বললাম যে আমার তো একটা প্রবলেম আছে, কারণ হচ্ছে যে আমি তো অলরেডি একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ফেলছি, সেইটা যদি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাই তাহলে এটা কেমন দেখায়। তো বললো যে আপনি তাহলে আপনার এমডির সাথে কথা বলেন, কিন্তু আমরা কাজ করলে আপনাকে নিয়েই কাজ করব। ওকে। আর আপনাকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যত রকমের ফ্যাসিলিটিস দেওয়ার দরকার হয় আপনাকে এই ফ্যাসিলিটিস গুলো আমরা দেব। প্রধানমন্ত্রী নিজেই বললো। ওকে। বলার পরে আমি সঙ্গে সঙ্গে এমডি কে ফোন দিলাম। তো এমডি সাহেব যেটা বললো যে সাইদ গেলে তো আপনি ওনাদের সাথে কাজ করতেই পারেন, সমস্যা নেই, কিন্তু আমরাও দেশের জন্য কিছু একটা করতে চাই। আমি বললাম যে এখন সরকারিভাবে কাজ করাটা ভালো না? বলে যে হ্যাঁ, তবে তাহলে আপনি বলেন ম্যাডামের কাছে আমরা এটা নিয়ে একটা বসে। আমি কিছুদিন পরে আবার ফোন আসলো ওনাদের এখান থেকে যে কি আপডেট। আমি ওনাদেরকে বললাম যে আমার এমডি সাহেবের সাথে কথা বলেছি, এমডি তো এটা বলেছে। তো পিএম কার্যালয় থেকে কথা, ওনারা আমাকে নিয়ে কাজ করবে, কোম্পানিকে নিয়ে না, কোম্পানিকে না। তো কোম্পানির ড্যামারেজ অবশ্যই ওটা ওনারা ওইভাবে পুষিয়ে দেবে। হ্যাঁ।
তো পরে এমডি সাহেবের কথা হচ্ছে যে না আমি তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। টানাচড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি পরে আর ইয়ে করলাম না, মানে ওখানে যখন বললাম তো পিএম কার্যালয় থেকে আর কোনো চাপাচাপি ওনারা করেনি, বললো যে এখন যেহেতু আপনি আসতে পারছেন না সো আমাদের এখানে আর করার কি আছে। মানে আলটিমেটলি আপনার তো ডিড সাইন হয়েই কাজ করতে। হ্যাঁ, হ্যাঁ। তো কত বছরের জন্য কন্ট্রাক্ট করেছেন ওখানে? এটা লাইফ টাইম ছিল। লাইফ টাইম কন্ট্রাক্ট। হ্যাঁ, সো এটা বেসিক্যালি একটা প্রাইভেট কোম্পানির কাছে চলে গেল। জি জি জি। যদি এটা দেশের জন্য হইতো তাহলে এটা আপনার জন্য একটা বিশাল, আপনার আফসোস হয় না এই জায়গাটা থেকে? হ্যাঁ, এখন আমি আফসোস করি, অনেক আফসোস হয় আমার। মানে দিস থিং গোজ টু আ প্রাইভেট কোম্পানি এবং আপনি ওইখান থেকে একটা রয়্যালিটি পাবেন, কিন্তু ওরাই হচ্ছে এটার ওনার আলটিমেটলি, তাই কি? হ্যাঁ। ওরা আপনার এই জিনিসটাকে আলটিমেটলি আপনার কোথাও দিতে পারবেন না। না, এটা ওনারা দিতে পারবে, ওই কোম্পানির থ্রুতে দেওয়া যাবে, কিন্তু আপনি কোথাও পারবেন না। না আমি পারবো না। এটা দেশে হোক বাইরে হোক কাউকেই দিতে পারবো না এটা। আপনি কত কোটি টাকার বিনিময়ে এটা সেল করেছেন? 10 কোটি। ওই সময় ছিল 10 কোটি। হ্যাঁ। আর আপনি এটা রয়্যালিটি পাবেন। সো আপনার এখন পর্যন্ত আর্নিং কত এটা নিয়ে? 10 কোটি টাকা তো আপনি পেয়েছেন নিশ্চয়ই। না না না, এটা ছিল আমার 10 কোটি টাকার ইয়েটা ছিল যে যেদিন আমি প্ল্যান্ট ওনাদেরকে রান করে দেবো সেই দিন ওনারা এই টাকা। সো প্ল্যান্ট রান হয়নি এখন পর্যন্ত? না। লেট মেক ইট ক্লিয়ার, কি হলো আমরা একটু শুনতে চাই। তো আমি যখন কার্যালয়ে এরকম করে বললাম তো ওনারা সব পরে বিষয়টা আর আগায়নি। তো ঠিক আছে, আমি যেহেতু আগায়নি আর যেহেতু এখানে আমার একটা এগ্রিমেন্ট করা আছে, আবার কি নটারি করা আছে না কি যেন বলে এটা, নোটারি পাবলিক। হ্যাঁ ওগুলো করা আছে, ভাবলাম যে না যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে করি। ইনারাও তো দেশের জন্য কিছু করতে চায়, মানে এটা এমডির ভাষ্য অনুযায়ী। আর যেহেতু ওনারা না দেখে না বুঝেই এত টাকা ইনভেস্ট করতেছে এই প্রজেক্টে, রাইট। সো এনাদের নিশ্চয়ই ভালো কোনো ইন্টেনশন আছে। কাজ আবার পুনরায় শুরু করলাম, কাজ তো চলছেই ওই সময় থেকে। এর মাঝে আমি একটা পয়েন্ট ছেড়ে গেছি, যেটা বলেন। যেদিন আমার প্রদর্শনী হয়, প্রদর্শনীর পরে যখন নিউজে আসে জিনিসটা, আমার এখানে একই দিনে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে একটা টিম আসে, ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে একটা টিম আসে। তারা আমার বাসায় আসছে প্ল্যান্ট দেখার জন্য, টেস্ট করার জন্য, এবং এট এ টাইম বুয়েট থেকে আমাদের দিনাজপুরের 4টা স্টুডেন্ট, বুয়েটের 3 জন আর একজন হচ্ছে দিনাজপুর পলিটেকনিকের, টোটাল 4 জন না 5 জন ছিল আর কি, এসে আমার এখানে আসলো। একই সময় 2টা টিম আসছে, মানে তো ওই স্টুডেন্টদের আমি বললাম যে আপনারা একটু অপেক্ষা করেন, আমি স্যারদেরকে আগে বিদায় করে দিই। তো স্যাররা ওই টেস্ট করতে 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 দেখা যাচ্ছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা তো ওই ছেলেগুলো আর বসে নেই, ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে যেটা হয়েছে, কয়েকদিন পরে ওই ছেলেগুলা আবার ট্রাই করেছে। এতদিনে আমি ঢাকায় চলে আসছি। তো পরে ওনাদেরকে আর সেইভাবে কথা বলা হয়নি। একদিন ওনারা ঢাকায় আমার সাথে মিট করেছে, 4 জন স্টুডেন্ট। মিট করার পরে পুরো জিনিসটা আমার সাথে জানতে চাইলো। হ্যাঁ, আমি ওনাদেরকে যতটুকু বলা যায়, হ্যাঁ এটার যে সিকিউরিটি একটা বিষয় আছে, তো যতটুকু বলা যায় অতটুকুই বললাম। এখন অতটুকু বলার পরে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা প্রত্যেকটা, মানে এটার প্রত্যেকটা জিনিস ওনারা জানতে চায়। আমি বললাম যে এটা তো এখন আমার প্যাটেন্ট করিনি, প্যাটেন্ট করা হলে দেন আমি আপনাকে জানাতে পারতাম। তো এখন যেহেতু প্যাটেন্ট করা হয়নি তো আমি পুরো জিনিসটা তো এখন জানাতে পারছি না। ওকে। তো আমাকে ওই ছেলেগুলো একটা হুমকি দিল ওই সময়, মানে একটা ধমকের মতোই বা হুমকির মতোই বলা যায় যে আমরা চাইলে কিন্তু আপনার এটা বন্ধ করে দিতে পারি, আমাদের এই ক্ষমতা আছে। এটা কি আপনি কোম্পানির কাছে সেল করে দেওয়ার পরে নাকি আগে? না, কোম্পানির কাছে সেল করে দেওয়ার পরের ঘটনা। হ্যাঁ, ওকে। যখন হুমকি দিল আমি আমার এমডি কে জানালাম বিষয়টা। তো এমডি সাহেব বলছে যে এগুলো অনেক হুমকি ধুমকি আসবে, এগুলা কানে নিলে চলবে না। তো বললাম ঠিক আছে। তো পরে আর ইয়ে করিনি, ওই ছেলেদের সাথে আর আমি যোগাযোগ করিনি। আমি আমার কাজ শুরু করলাম, কাজ করছি। পরে 2010-এ গিয়ে জানুয়ারি মাসে ওই ছেলেগুলো আবার আমার এখানে আসলো। দিনাজপুরের কথা বলছি, আমি দিনাজপুরে গিয়েছি। ওই 4টি ছেলে আবার আমার এখানে আসলো, এসে ওই আবার একই কথা যে আমাদেরকে আপনি এই জিনিসটা জানান, আমরা আপনাকে সকল প্রকারের হেল্প করবো এই প্রজেক্টে। আমি বললাম যে আমার তো এখন সেরকম কোনো হেল্পের দরকার নেই, আমি এটাতে অলরেডি কাজ করছি। আর আমার এখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছে, বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার আছে, বুয়েটেরও ইঞ্জিনিয়ার আমি ওই সময় নিয়োগ দিয়েছিলাম উনি কোম্পানির থ্রুতে। ওনাদেরকে বিদায় করে দিলাম এইসব বলে আমি আবারও ঢাকায় চলে আসলাম। কাজ চলছে আমার। 2010-এর শেষের দিকের কথা বলছি, আমার কাজ শেষ হবে এমন সময় ওই ছেলেগুলো করলো কি, ওই 4 জন ছেলের কথা বলছি, আমাকে বিভিন্ন রকমের মানে SMS আর মেইল করা শুরু করলো। আচ্ছা আচ্ছা। ফোন দেওয়া শুরু করলো বিভিন্ন নাম্বার থেকে, আর একটু মানে ধমক টাইপের আর কি, একটু থ্রেট করতেছে এই টাইপের। তো আমি পরে কি করব, কি আর করার, এমডি কে বললাম। এমডি বলছে জিটি করে দেওয়ার জন্য। তা আমি আর হেলামি করে জিটি কোনো কিছুই করিনি। পরে ওই ছেলেগুলো করলো আমাকে ওই সময় 2010-এর কথা বলছি, 10-এর শেষের দিকে আমাকে একটা ফাঁসিয়ে দিল যে কোনো একটা ইয়েতে,
ফাঁসিয়ে দিল বলতে যে কোনো একটা ইয়ে থেকে আমাকে একটা মামলায় ফাঁসিয়ে দিল। মামলাতে? হ্যাঁ। কি ধরনের মামলা ছিল? এটা ছিল আমি কুরবানি ঈদের 17 তারিখে 2010-এর নভেম্বরের 17 তারিখে সম্ভবত কুরবানি ঈদ ছিল। আমি 16 তারিখে মানে চাঁদ রাতের কথা বলছি, আমি 16 তারিখে সকালে রওনা দিয়ে, আমি প্রচন্ড অসুস্থ, আমি তো ঢাকায় ছিলাম তখন, জি। সন্ধ্যার দিকে মানে দিনাজপুরে পৌঁছেছি। দিনাজপুরে পৌঁছার পর আমার বাসায় আমি যখন নামি, আমি প্রচন্ড অসুস্থ, তো আমার একটা ফ্রেন্ডকে নিলাম শহর থেকে, আমার ফ্রেন্ডকে নিয়ে আমি ডাক্তার দেখালাম। আগে ডাক্তার দেখিয়ে আমার ফ্রেন্ডটাই আমাকে ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর আমি যখন বাসায় গেলাম, তো ঢাকা থেকে গিয়েছি, সবার জন্য তো শপিং করে নিয়ে গেছি, সবাইকে এই জিনিসগুলো দিচ্ছি। দেওয়ার সময় 15 মিনিট হয়নি, আমি বসিনি। হ্যাঁ, আমার মনে হয় যে এখনো মনে আছে, আমি বসিনি, বসা হয়নি, সবাইকে শুধু আমার জিনিসগুলো দিচ্ছি। এমন সময় কয়েকজন পুলিশ দেখি আমার বাড়ির সামনে। আচ্ছা, কি হয়েছে? ও পুলিশগুলোর মধ্যে দেখি যে ওই পুলিশগুলোই, আমি একটা জিনিস মিস করে গেছি, মাঝে কিন্তু আমার এখানে সিকিউরিটি দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনার এই জিনিসগুলোতে? হ্যাঁ, দিনাজপুর ডিসি সাহেব এটা দিয়েছিলেন। আমার বাসায় 8 জন পুলিশ, মানে আপনার সেফটির জন্য নাকি? এই আমার সেফটির জন্য। আচ্ছা। হ্যাঁ, 8 জন পুলিশ আর কি 3 মাস প্রায় আমাকে সিকিউরিটি দিয়েছে ওই সময়। হ্যাঁ, এটা আর্মিদের এবং ওই ডিসি সাহেবের কারণেই হয়েছে, ওনারাই এটা দিয়েছে ওই সময়। যখন ওই যে বিভিন্ন রকমের এরকম তো হয়ই, কোনো কিছু করতে গেলেই দেখা হলো ফোন, মেইল, SMS এগুলো হয়। তো এর মধ্যে দেখি 2-3 জন পুলিশ আমাকে যাই, যে আমি যে বাসায় নামলাম, মানে চাঁদ রাতের কথা বলছি, বাসায় নামলাম, তো দেখি যে 2-3 জন পুলিশ আমার পরিচিত, 4-5 জন পুলিশ আমার বাসার সামনে আগে আসছে। আসার পরে আমি সালাম দিলাম, বলছে যে পরিচিত পুলিশগুলো, বলছে আপনি? বললাম যে হ্যাঁ, কেন আপনি? বলছে যে আপনার নামে একটা জিটি হয়েছে। বললাম কিসের বিষয় জিটি হয়েছে? আশ্চর্য বিষয়। বলছে যে না, আপনার নামে একটা জিটি হয়েছে, ওসি সাহেব আপনার সাথে কথা বলতে চায়। বললাম দেন, ফোন দেন, তাহলে কথা বলি। তো বললো যে ফোনে না, আপনাকে যেতে হবে থানায়। হ্যাঁ, থানায় যেতে হবে। জিডির জন্য কেন থানায় যেতে হবে? এটা আমি নিজেও বুঝতেছিলাম না। ওকে। আমি বললাম যে আপনি ফোন দেন, আমি তাহলে ফোনে কথা বলতেছি, কি বিষয় নাকি? বলছে না, আপনার নামে তো জিটিটা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে, ওসি সাহেব আপনার সাথে থানায় গিয়ে কথা মানে থানায় আপনাকে গিয়ে কথা বলতে হবে আপনাকে। বললাম ঠিক আছে। তো সবাইকে বললাম যে ঠিক আছে, জিনিসগুলো তোমরা বের করে নাও, আমি একটু ঘুরে আসি। মানে আমি গেলাম, ওনাদের সাথে গেলাম। আমি আবার ফের কোম্পানির গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়িটা আমি ছেড়ে দিলাম, আর আমি ওই ওদেরই গাড়িতে করে আমি ইয়েতে গেলাম, থানায় গেলাম। থানায় যাওয়ার পরে ওসিকে বললাম আপনি ডেকেছেন আমাকে? বলে হ্যাঁ। উনি আবার ফের নতুন ওসি আসছে, তো আপনার নামে একটা জিটি হয়েছে, আপনার নাম কি মোহাম্মদ শাহিদ হোসেন? বললাম যে হ্যাঁ। বলতেছে যে উনি ইশারা করলো, উনার একটা এসআই বা পুলিশ টুলি ওদেরকে ইশারা করলো, ইশারা করার সঙ্গে সঙ্গে ওই পুলিশ করলো কি আমাকে কোনো কিছু, আর কোনো কথা নেই, আমার কাছ থেকে আমার মোবাইল ছিল 2টা মোবাইল, আর আমার কাছে প্রায় 50,000 টাকার মতো মানে ছিল। আমি যেহেতু ঢাকা থেকে গেছি, ক্যাশ টাকা ছিল 50,000, আর মানি ব্যাগটা, এগুলো সব নিয়ে নিল। নেওয়ার পরে আমাকে লক আপে বন্ধ করে দিল। মাই গুডনেস। ওকে। অথচ আমি কিছুই জানি না, কিছুই তখন পর্যন্ত আপনি কিছু জানেন না? আমি কিছু জানি না কি কারণে, আমার কারণটাও বলে নাই যে কারণটা কি। পরে শুনি সারা রাত্রে, তখন আমার তো লোকজন আসা শুরু হলো, একটা প্রেস্টিজের বিষয়। তারপরে আব্বু কোম্পানিকেও জানাই নাই। আচ্ছা। আমার এক মামা আর কি, উনি অ্যাডভোকেট, দিনাজপুরে সিনিয়র অ্যাডভোকেট, উনিও আসলো, উনি জিনিসটা দেখলো, অনেক এটাকে কিভাবে কি করা যায়, কোনোটাতেই কোনো কাজ হয় না। পরের দিন আমি কিন্তু কিছুই জানি না, আমি ওই লকআপেই আছি, সারাটা রাত লকআপে। না, আমার আর অত টেনশনও হচ্ছে না যে কি হবে, দেখা যাবে। হ্যাঁ, ওকে। আর কি করবে, হয়তো দেখা গেলো রাত্রে রাখলো, কালকে হয়তো ছেড়ে দিবে। কি কারণে হচ্ছে সেটা কিন্তু আপনি তখনও জানেন না? আমি জানি, আমরাও জানি না। হ্যাঁ, না, শুধু বলা হয়েছে আমার নামে একজন একটা জিটি করছে, জিডি করেছে। জিডির কারণে তো ভাবে লকারে রাখার কোনো লজিক নাই। তো গেল সারাটা রাত কারোর সাথে দেখা করতে পারছি না। তো ভর যখন হয়ে আসছে, ওই সময় আমার এক ভাই, উনি বলল আমাকে, সাইদ তোমার নামে তো একটা মামলা করা হয়েছে। মামলা? হ্যাঁ। নাও মামলা আসলো জিডি থেকে? ওকে। কি মামলা করা হয়েছে? মামলা করা হয়েছে ইফ টিচিং মামলা। ইফ টিচিং মামলা? হ্যাঁ। আর ওই সময় এই মামলাটা খুবই প্রচলিত, মানে ওই সময় নাকি প্রথম এটা বের হয়েছে, দ্রুত শাস্তি দিয়ে দেওয়া যায়। হ্যাঁ। পরে আমি শুনি যে ওসি সাহেব যখন মানে এই মামলাটা যখন দেয়, এখানে ওই ছেলেগুলোর নামগুলো আমার এখন মনে আছে। ওই ছেলেদেরই, যার দ্বারা দিছে, ওইটা হচ্ছে একটা, ওই ছেলেদেরই একটা ভাগিনী, মানে বাদী বানিয়েছে। এরা কারা ছিল? আপনার এলাকারই লোকজন ছিল এই ছেলেগুলা? একজন ছিল এলাকার, আর একজন ছিল আমার এলাকা থেকে একটু দূরে।
এটা কি আপনার সব চেনা দিনাজপুরে। পরিচিত ছিল, চেনা পরিচিত ছিল সামহাউ? হয়তো আমাকে চিনতো, আমি চিনতাম না। ওই ছেলেগুলাকে আমি পরে চিনছি, যখন তারা আমার এখানে আসছে, আমার প্ল্যান্ট ভিজিট করতে চাইছে, আমার সাথে কয়েকবার কথা বলছে। বাই দ্য ওয়ে, আপনার প্ল্যান ভিজিট তো সাধারণ একজন মানুষ করলেও বুঝতে পারবে না যে এখানে হ্যাঁ। কি হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা আপনার কাছ থেকে যদি আইডিয়াটা নিতে চাইতো হ্যাঁ। বা আইডিয়া চুরি করতে চাইতো, হোয়াট এভার দ্য আইডিয়া, তারা নিশ্চয়ই শিক্ষিত ছিল। কারা ছিল আসলে এরা? এরা 3 জন ছিল বুয়েটের স্টুডেন্ট। বুয়েট মানে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, বুয়েটের যে student। বুয়েট, সেই বুয়েট। হ্যাঁ, আর একজন ছিল দিনাজপুর পলিটেকনিকের স্টুডেন্ট, আর আরেকজন ছিল হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট। আর ইউ শিওর তারা বুয়েটের স্টুডেন্ট ছিল? ইয়েস। মাই গুডনেস। হ্যাঁ, নাও দ্য স্টোরি যাই হোক, আমি কি বলবো, তো আমি পরের দিন মানে আমি নিজেও বুঝতে পারতেছি না যে এখন আমার কি করা দরকার। মানে ভর হয়ে আসছে আমাকে। সাক্ষী মামলাতে যাদের নামগুলো ছিল তাদের মধ্যে আপনি যেই কোন সাক্ষী ওই সময় যখন মামলাটা মানে মামলার সময় আমি জানি না কারা করছে, মামলাটা কে করছে আমি তখনও জানি না। আমি ভরে শুধু বলল আমাকে ওই রুবেল ভাই যে তোমার নামে একটা মামলা করছে। কি মামলা? ইফটিচিং মামলা। ইফটিচিং মামলা লিখছে কি বলছে এটাও এখন আমরা জানি না। পরের দিন ঈদের দিন কোনো কোর্ট বসে নাই। তারপরে ওই যে এমার্জেন্সি কিছু কোর্ট বসে না, ম্যাজিস্ট্রেট কোর্ট তো না, ওই ম্যাজিস্ট্রেটের রুমে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওখানে জামিন চাওয়া হলো, জামিন দিল না। যাই হোক, ওকে, মানে যেহেতু ঈদের দিন সেদিন ওই জুনিয়র ম্যাজিস্ট্রেট ছিল, তো উনি জামিন দিল না, আমাকে চলে যেতে হলো জেলখানায়। ঈদের দিন 17ই নভেম্বর 2010। তখনও আমি জানি না যে মামলাটা কেন করেছে, কারা করেছে, আমি কিন্তু তখনও জানি না মামলা কারা করেছে, কি করেছে, মামলাটা লিখছে কি, আমি কিছুই জানি না। পরের দিন এরকম 2-3 দিন পার হওয়ার পরে যখন কোর্ট খুললো, যেদিন কোর্ট হলো 21 তারিখ সম্ভবত। জি। তো আমি আমার অ্যাডভোকেট যারা ছিল, প্রায় দিনাজপুরের যারা টপ অ্যাডভোকেট ছিল, 16 জন অ্যাডভোকেট দাঁড়ালো আমার পক্ষে। আপনার পক্ষে? ওকে। হ্যাঁ, তো সবারই একটা কথা যে মামলাটা করা হলো কেন, আর মামলাটা যেভাবে করেছে আমি সেই দিনও জানি না। তো ওই যেদিন ওরা মানে কথা বলতেছে যখন জজের সাথে, তো মামলাটা এমন হয়ে দিয়েছে যে পুরো মামলাটা একটা মিথ্যা মামলা দেখা যাচ্ছে, যে লিখছে মামলাটা জি। পুরোটাই। যাই হোক, অনেক ইয়ে করার পরে মানে অনেক কি বলে এগুলাকে, জেরা হচ্ছে। আমাকে শুধু জজ সাহেব বললো, মানে ম্যাজিস্ট্রেট, যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি শুধু বললো যে তুমি দোষী না নির্দোষ, ঠিক এইরকমই সম্ভবত আমার কিছু একটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ। বললাম, স্যার আসলে আমি এটার মামলাটা কি কারণে হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না, আর কে করেছে আমি এখন ওইটাও জানি না, কারণ আমি গতকাল রাতেই আসছি ঢাকা থেকে। আর আমি গতকাল রাতে এসে ডাক্তার যে দেখিয়েছি, এই যে প্রেসক্রিপশনটা আমার কাছে এখনো আছে। আমার পকেটেই। ঈদের দিন ঈদ তো করা হলো না আপনার, যেহেতু না। চান্দাতে আপনাকে ধরে নিয়ে গেল বা চান্দাদের হ্যাঁ। পরে। হ্যাঁ, ওকে। মানে বলার পরে তো বলছে যে ঠিক আছে আমি দেখছি। এর মাঝে করছে কি, ওরা একটা রেকর্ড হুবহু মানে বোঝাতে চেয়েছে তারা আমারই কণ্ঠ, যারা এরকম দেখিয়েছে যে আমি ফোনে কাউকে একটা ধমকি দিছি, এরকম একটা রেকর্ড তারা কোর্টে জমা দিয়েছে। জজ সাহেব শুনলো, শোনার পরে আমি সঙ্গে সঙ্গে বললাম, স্যার এটা আপনি আইডেন্টিফাই করেন, স্যার এটা আমার রেকর্ড না, এটা আমি চ্যালেঞ্জ করছি স্যার। ওরা করলো কি, ওরা করছে কি রিমান্ড চায় বসছে আমার, যারা আপনার বিবাদী ওই ছিল। ছেলেগুলা, মানে হ্যাঁ ওই বিবাদী আর কি। এখন জজ মানে ম্যাজিস্ট্রেট উনি সেদিন করলো কি, জামিনও দিল না, মানে রিমান্ডও দিল না। তো পরে সেদিনও আর জামিন হলো না। ওইখান থেকেই আমার অ্যাডভোকেট বলল যে এটা এমন ভাবে সাজানো হয়েছে, দিনাজপুর থেকে জামিন পাওয়া খুবই টাফ, এখানে অনেক বড় বড় লোক নাকি হাত আছে এটাতে, এই মামলাতে। এই মামলা।